প্রিয় দর্শক, আজ আমের টক আচার বানাবো। অনেকেরই এরকম হয়, টক আচার বানায়, খেতে ভালোবাসে এবং ঘরে বানিয়ে রাখতেও পছন্দ করেন। কিন্তু অনেক সময় হয় কি, এই আচার দীর্ঘস্থায়ী থাকে না, পচে যায়। যেমন ফাঙ্গাস পড়ে যায় আর একটু গন্ধ হয়ে যায়, এগুলো হয়। তো এই সমস্যাগুলো হবে না, আমি যেভাবে বানিয়েছি বা বানাই ওইটাই আজকে দেখালাম। ওইভাবে বানাবেন, তাহলে দেখবেন আপনাদের আচারও বছরের পর বছর এটা থেকে যাবে। এখন আমগুলো ভালো করে ধুয়ে মুছে এটাকে একদম পানিমুক্ত করে রাখতে হবে। তারপরে সেটাকে এইভাবে চিড়ে চিড়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। ভিতরের কুশি এবং একটা কাগজের মতো পর্দা থাকে, সেটাকে ফেলে দিয়ে ছোট ছোট পিস করে নিতে হবে। যত ছোট ছোট পিস করা যাবে ততই ভালো। তো এইভাবে আমি আগে আমগুলো সব কেটে তারপর দেখাচ্ছি আপনাদের। কাগজের মতো এই যে একটা পাতলা পর্দা থাকে, এটাকে ফেলে দিতে হবে। দিয়ে এই ছোট ছোট টুকরো করে এভাবে আমগুলো কেটে নিতে হবে। আমগুলো আমার কাটা মোটামুটি হয়ে এসছে। এখন আমি এগুলোর মধ্যে নুন মশলা মাখাবো। নুনটা যদি রোস্ট করে নেওয়া হয় তাহলে আচারটা আর পচে যায় না বা ওই ফাঙ্গাস পড়ে যায় না। আমরা জানি না অনেকেই, সেজন্য দু একটা কারণের জন্য আমাদের আচারগুলো নষ্ট হয়ে যায়। সে মিষ্টি আচারই হোক অথবা টক আচার, যে কোনো আচার প্রিজারভেটিভ ছাড়াও আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ দিয়ে কিভাবে আচার বানালে সেটা দীর্ঘস্থায়ী হয়, বছরের পর বছর আপনি 5 বছরও রাখতে পারবেন এভাবে আচার বানালে। তো তার জন্য নুনটাকে আগে এরকম রোস্ট করে নিতে হবে। আর কিছু মশলা দিতে হবে, সেগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। যেমন 5 ফোড়ন, 5 ফোড়ন বা নিজেরা আলাদা আলাদা করে মৌরি, মেথি আর কালো জিরে এগুলো সমান সমান করে নিয়ে এরকম একবারে 5 ফোড়ন বানিয়ে নিতে পারি। এইভাবে 5 ফোড়ন বানিয়ে খানিকটা রোস্ট করে নিতে হবে। খানিকটা জোয়ান এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। জোয়ান দিলে খুব সুন্দর সুগন্ধ হয়। যেমন আমরা শুক্তো রান্না করলে রাঁধুনি নামক একরকম মশলা পাওয়া যায়, যেটা জোয়ানের মতোই দেখতে, সেই রাঁধুনি আমরা দিয়ে থাকি। এবার রাঁধুনি ঘরে না থাকলে জোয়ান হবে তার বিকল্প, রাঁধুনির বিকল্প জোয়ান। ঠিক ওই রকমই টেস্ট এনে দেবে। এখন দিয়ে নিলাম সর্ষে, সাদা সরিষা খানিকটা দিয়ে এভাবে একটু হালকা রোস্ট করে নিতে হবে। সরিষা একটু রোস্ট করে নেওয়ার ফলে সরিষাটা যখন গুঁড়ানো হবে সেটা সহজ হবে এবং তেঁতো হবে না। তাই অল্প একটু এটাকে ভেজে নিতে হবে শুকনো খোলায়। রোস্ট বলতে এখানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তাহলে 5 ফোড়ন আর সর্ষে, জোয়ান এইগুলোই এর মশলা। আমি 5 ফোড়ন ও জোয়ান একসাথে ভেজে নিয়েছিলাম, তারপরে নিলাম সর্ষে ভেজে। আচ্ছা, সবগুলোই আমি রেখেছি। এবার এই মশলাগুলো একসাথে মিক্সি জারে নিয়ে নিলাম, নুনটাও এর সাথে নিয়ে নিলাম। এগুলোকে একসাথে গুঁড়িয়ে নেব শুকনো, এর মধ্যে কোনো রকম পানি দেব না। এদিকে কড়াইটা যেহেতু গরম আছে, এর মধ্যে আমি সরিষার তেল ঢেলে দিলাম। যতটা আচারে আমার লাগবে অতটাই আমি ঢেলে নিলাম। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ তেল দিতে হবে, একটু বেশি করে তেল দিতে হবে, কারণ আমটাকে সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে তেলের মধ্যে। আচ্ছা, ওই কুচনো আমের মধ্যে আমি এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিলাম, আচার ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো এর মধ্যে দিয়ে নিলাম ওই রোস্ট করা খানিকটা নুন রেখেছিলাম আলাদা করে, ওটা দিলাম। আর গুঁড়িয়ে রাখা মশলাটাও দিয়ে নিলাম, যতটা লাগবে আমি অতটাই দিয়ে নিচ্ছি। আর খানিকটা মশলা আমি রেখে দিলাম, সেটা আর একটা আম তেল বানাবো, যেটা মুড়ি টুড়ি দিয়ে বা ভাজা মশলা মুড়ি যেটা বানানো হয় ওগুলো দিয়ে খেলে, বা বিভিন্ন রকমের পকোড়ার সাথে ওই তেলটা দিয়ে মশলা বানিয়ে নেওয়া হয়, খেতে খুব ভালো লাগে। তাই আম তেল একটু আলাদা করে বানাবো। এখন সব কিছু মশলা দিয়ে এই কুচনো আমটা মশলা মাখানো হয়ে গেছে। ডাইরেক্ট এটা এবার আমি এই কাঁচের জারের মধ্যে রাখবো। আচার সবসময় কাঁচের জারে ভালো থাকে, দীর্ঘদিন ভালো থাকবে। যদি ফাইবার বা প্লাস্টিকের এতে রাখা হয় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। ফাইবারের সাথে বা প্লাস্টিকের সাথে আর এই টক পড়ে একটা বিক্রিয়া হয় এবং সেটা শরীরের জন্যও ক্ষতিকারক, আর আচারটাকেও নষ্ট করে ফেলে। তাই সবসময় আচার কাঁচের জারেতে রাখাই উত্তম। এখন সবটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। শেষে যে মশলাটা কড়াইয়ের মধ্যে ছিল সেটাও এর মধ্যে ঢেলে নিলাম। এবার দিতে হবে ভিনিগার। অবশ্যই সাদা, এরকম সাদা ভিনিগার দিলে আচারটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি এই ডাল খাওয়া ডাবু করে আমি 2 ডাবু দিয়ে নিলাম।
এটাই হচ্ছে প্রিজারভেটিভ। নুনটা রোস্ট করে দিলে আর এইভাবে ভিনিগার দিলে আচার কোনো দিনও নষ্ট হবে না। আর এই আচারটা রোদে দেওয়ারও দরকার নেই। বানিয়ে যে কোনো জায়গায় ঘরে রোদ না থাকলেও অন্ধকার জায়গাতে রাখলেও এই আচার দীর্ঘদিন এটা ভালো থাকবে। শুধু এর একমাত্র কারণ নুনটা ভেজে দেওয়া আর ভিনেগার দেওয়া। এখন যে তেলটাকে আমি ঝাঁঝিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বয়ামের মধ্যে ঢেলে দিলাম। কিন্তু কাঁচা দেওয়া যাবে না, এর ফলে আচার খারাপ হয়ে যেতে পারে, কারণ তেলের মধ্যে অনেক সময়ই পানি পাইল করে থাকে। সেই কারণে ওই তেল দেওয়ার ফলে আচার নষ্ট হয়ে যেতে পারে। তাই তেলটাকে সবসময় ঝাঁঝিয়ে ফুটিয়ে রাখতে হবে। আর যে মশলাটা বাকি ছিল সেটা দিয়ে আবার সম্পূর্ণ তেলটা এর মধ্যে ঢেলে দিয়ে আমি একদম মুখে মুখে আমগুলো ডুবিয়ে ভর্তি করে দিলাম। এখন আম তেল বানাবো বলে ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি খানিকটা যতটা লাগবে তেল দিয়ে নিলাম। আমের আচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এটাকে রোদে দেওয়ার কোনো ঝামেলা করার দরকার নেই। এমনি এটাকে বন্ধ করে রেখে দিলে আপনি অটোমেটিক আচারটা তৈরি হয়ে যাবে। তবে এই আচারটা তৈরি হতে 2-4 দিনের মতো সময় দিলেই হয়ে যাবে। আমটা যখন ওই নুনের সংস্পর্শে এসে গলবে, আমের রস বের হবে, তখন অটোমেটিক এই আমের আচারটাকে মজিয়ে নেবে। তাই 4-5 দিন সময় দিলেই হবে, একে রোদে দেওয়ার দরকার নেই। আর যদি রোদে দিতে পারেন দেবেন, কোনো অসুবিধা নেই। এখন আম তেল বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে খানিকটা পাঁচফোড়ন দিয়ে নিলাম। আমের আচারে সবসময় পাঁচফোড়ন খুবই সেন্ট দেয়, খুব ভালো লাগে, এর সুগন্ধ খুব সুন্দর হয়, সেজন্য পাঁচফোড়নটা দিতেই হয়। আমরা যে কোনো টক রান্নায় পাঁচফোড়ন ওই কারণেই দিই, কারণ টকের সাথে পাঁচফোড়নের ওতপ্রোত সম্পর্ক। এখন পাঁচফোড়নটা যখন ভেজে সুগন্ধ বার হয়েছে সেই সময় লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। লঙ্কাগুলো অবশ্যই ভেঙে দেব না, গোটা গোটাই দিতে হবে। দেওয়ার পরে যখন দেখা যাবে লঙ্কার কালারটা একটু সোনালি বা আরশোলার গায়ের মতো রং হবে, ওই সময় আমটাকে ছেড়ে দিতে হবে। এবার আমটা বেশি ভাজা বা সিদ্ধ করার দরকার নেই। আমের খোসা সমেতই আচার দিতে হবে। এই আচারটা আমি খোসা সমেত করেছি, আগের আচারটাও খোসা সমেত করেছি। আর আম তেলের এই লম্বা আমগুলোও কিন্তু খোসা সমেত। এই খোসার কালারটা যখন ওই রকম আরশোলার গায়ের মতো হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আম তেলটা তৈরি। এখন এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। আম তেলের জন্য নতুন করে আর নুন রোস্ট করার দরকার নেই। যখন তেলের মধ্যে আম ফুটবে ওই সময় অল্প প্রয়োজন মতো একটু নুন দিয়ে নিলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। তেল ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে জারের মধ্যে ঢালবেন, তা না হলে জার ভেঙে ফেটে যেতে পারে। দেখলেন তো কত সহজেই দুটো আচারের রেসিপি বানিয়ে নিলাম। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। আজ এই পর্যন্তই, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।